আগামীতে মানুষের পরিবর্তে উদ্ধার কাজ চালাবে রোবট। ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাতে সক্ষম রোবট তৈরিতে কাজ করছে ইতালির গবেষকেরা। তারা বলছেন, পরিকল্পনা অনুযায়ী সব চললে শিগগিরই আসবে উদ্ধারকারী এই রোবট। স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন এবং আমি আসমামিতা। খেলার আনন্দ হতাশার খবর জানাতে আছি আমি জহির ভুইয়া। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। অস্ত্রাগার লুট ও প্রিজন ভ্যানে হামলার পরিকল্পনা ছিল হুজির। চট্টগ্রামে অস্ত্র ও গ্রেনেড সহ ৫ জঙ্গি গ্রেপ্তার। যে কোনো বিমানে সৌদি আরব যেতে পারবেন হজ যাত্রীরা, হাইকোর্টের রায়ে আপিল বিভাগে বহাল। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে হজে যাওয়া যাবে যে কোনো বিমানে। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরে। আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুট এবং প্রিজন ভ্যানে হামলা চালিয়ে সংগঠনের নেতাদের উদ্ধারের পরিকল্পনা করেছিল হরকাতুল জিহাদের জঙ্গিরা। ঝিমিয়ে পড়া সংগঠনকে নতুন করে সংগঠিত করার চেষ্টাও চলছে। চট্টগ্রামে হরকাতুল জিহাদের ৫ সদস্যকে গ্রেপ্তারের পর এ তথ্য দিয়েছে র্যাব। ৪ ঘন্টার অভিযানে উদ্ধার করা হয় অস্ত্র, গুলি ও গ্রেনেড। ভোরে চট্টগ্রামের একে খান এলাকা থেকে অস্ত্রসহ আটক করা হয় হুজির ঢাকা অঞ্চলের সমন্বয়ক তাজুল ইসলাম এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের সহযোগী নাজিম উদ্দিনকে। তাদের দেয়া তথ্যের উত্তর কাট্টুলির এই বাড়িতে সকাল ৬:৩০ থেকে অভিযান শুরু করে র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতরে আগুন ধরিয়ে ইলেকট্রনিক সরঞ্জাম ও নথি পুড়িয়ে দেয় জঙ্গিরা। আত্মসমর্পণের আহ্বানে জঙ্গিরা সাড়া না দেয় এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে র্যাব সদস্যরা। আটক করা হয় হাফেজ আবুজার গিফারি, নূরে আলম ও ইবতেসাম আহমেদকে। এরাও হুজির সদস্য বলছে র্যাব। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৪টি গ্রেনেড, ২টি পিস্তল, ৭টি ম্যাগজিন, ১৬৭টি গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও ১২টি আইডি কার্ড। মুফতি মাইনুল ইসলাম জেএমবির অন্যতম শীর্ষ একজন নেতা ছিল এবং সে আল কায়দা এবং একিউএস এর ভাবদর্শে কিন্তু সেই জঙ্গি সংগঠিত পরিচালিত করতে এবং তাকে র্যাব কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল। এবং এখানে যাদেরকে আটক করা হয়েছে তারা তার খুবই ঘনিষ্ঠ সহযোগী ছিল। র্যাব জানায়, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে আবার সংগঠিত হয়েছিল হুজির এই জঙ্গিরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো একটি স্থাপনায় তারা হয়তো তড়িত কোনো নাশকতা সৃষ্টি করবে এবং সেখান থেকে অস্ত্র, গোলাবারুদ লুট করে পরবর্তীতে কিন্তু জঙ্গি কার্যক্রমের সঙ্গে তারা ব্যবহার করবে, এরকম একটি তথ্য আমাদের কাছে ছিল। এবং আরেকটি হচ্ছে যে প্রিজন ভ্যান যেগুলো আছে সেখানে আক্রমণ করে সেখান থেকে তাদের যে শীর্ষ নেতা যাদের বিভিন্ন ট্রায়াল চলছে তাদেরকে মুক্ত করা। চাকরিজীবী পরিচয়ে গত ১ ডিসেম্বর বাড়িটি ভাড়া নেন জঙ্গিরা। ১ তারিখে একটা ছেলে আসছে, বলে কি আমি ১,০০০ টাকা আপনাকে দিয়ে যাচ্ছি আর ওয়াইফ সহ আমরা ৪-৫ দিন পর আসবো। তো দেখতেছে যে রাতের মধ্যে ২ জন আসছে। অভিযানের পর পলাতক বাড়ি মালিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দারোয়ান মনসুর আহমেদ। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীতে ৬ যুবক নিখোঁজের পর পাবনা ও বরিশালে আরও ৩ যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদের মধ্যে ২ জন জাকির হোসেন ও তানভীর আহমেদ পাবনা মেডিকেল কলেজের ছাত্র, অন্যজন বরিশালের আগৈলঝরা মাদ্রাসার এক ছাত্র। পাবনা মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের ছাত্র জাকির ও তানভীর কয়েকদিন আগে নিখোঁজ হন। সহপাঠীদের ধারণা, জাকির ও তানভীর একই সঙ্গে নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে পাবনা ও রংপুরের কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করেছে তাদের পরিবার। এদিকে ৩০ নভেম্বর থেকে নিখোঁজ হয়েছেন আগৈলঝাড়ার মার্কাজ আল জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র নিয়ামতুল্লাহ। ঘটনার ৫ দিন পর মায়ের মোবাইল ফোনে ক্ষমা চেয়ে এক বার্তা পাঠানো হয়। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার। জাহিদ, হোলি আর্টিজানের ঘটনার পরে যেভাবে আমরা খুব খবর পাচ্ছিলাম যে এই যে নিখোঁজ হওয়ার, বিশেষ করে তরুণরা নিখোঁজ হবার, এবং গত জানুয়ারি ফেব্রুয়ারির সময়টাকে সবচেয়ে বেশি, ওই সময় আইন শৃঙ্খলা বাহিনী বলছিল যে সবচেয়ে বেশি নিখোঁজ হয়েছেন। তারপর কিন্তু বেশ একটা বড় সময় এই খবরগুলো আমরা পাচ্ছিলাম না। এই ঘটনায় কিন্তু আবার নতুন করে উদ্বেগ বাড়লো। এখন আমরা আমার মনে হয় যে এত দ্রুতই সিদ্ধান্ত নিয়ে ফেলা খুব কঠিন যে যেই ৯ জন এই মুহূর্তে নিখোঁজ আছে আর তারা আসলে কিভাবে নিখোঁজ আছে। কারণ আমরা বাংলাদেশে নানান রকমের খবর কিন্তু পাই মিতা, কেউ হারিয়ে যায়, কেউ হয়তো অ্যাক্সিডেন্টে মারা যায় কিন্তু খবর পাওয়া যায় না।
একই সঙ্গে জঙ্গি তৎপরতায় যুক্ত হওয়ার ঘটনাও যেমন ঘটে নিখোঁজদের মধ্যে, আবার গুম হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে। ফলে কোনটা যে কি সুনির্দিষ্ট তথ্য না পাওয়া পর্যন্ত খুবই মুশকিল এটা নির্ণয় করা। তবে এই ক্ষেত্রে পরিবারকে যেমন আরো বেশি সতর্ক থাকতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক থাকতে হবে, কারণ একজন মানুষ গুম হয়ে গেলে খুব সহজেই কেউ এটাকে আপনার মানে স্বেচ্ছায় জঙ্গিবাদে চলে যাওয়ার ট্যাগ লাইনের মধ্যে দিয়ে আসলে তাহলে কিন্তু তারা সত্যিকার অর্থেই বিপদে পড়ে যাবেন। তা তো বটেই। জাহিদ, মিতা বলছিলেন উদ্বেগের কথা। আপনি যেমনটা বলছিলেন, জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকছে, আবার একই সাথে সম্ভাবনা থাকছে অনেকের হারিয়ে যাবার। বিশেষ করে আমি বরিশালের যে স্টুডেন্ট নিয়ামতুল্লাহর কথাটা বলবো, ওনার সংবাদটা বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে যে উনি হারিয়েও যেতে পারেন। সেক্ষেত্রে এ ধরনের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমাদের সংবাদ মাধ্যমকেও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমাদের শুধুমাত্র কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া এখনই চলবে না। আমরা এখন পর্যন্ত যেটা জানি যে তাদের মানে খবর পাওয়া যাচ্ছে না, নিখোঁজ তারা। তবে সতর্ক থাকতে হবে, এর আগে যেহেতু এই ধরনের নিখোঁজ ঘটনায় জঙ্গিতে সংশ্লিষ্ট হয়েছিল। আমরা অন্যান্য খবরে চলে যাব। নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন তা মেনে নেবে আওয়ামী লীগ। জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদকে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিমানের ত্রুটির ঘটনাকে মনুষ্য সৃষ্টি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিমানের যে স্ক্রু ঢিলার বিষয়টা, বোয়িং তাদের ওই কোম্পানির কাছ থেকে আমরা তথ্য নিয়েছি, তারা বলেছে তাদের ৬,০০০ প্লেন সারা বিশ্বব্যাপী চলছে, এই ধরনের কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই। কাজে এটা সন্দেহ করা হয় যেটা কোনো টেকনিক্যাল কোনো ব্যাপার না, মনুষ্য সৃষ্ট। এটা কোনো যে কোনোভাবেই হোক কোনো মানুষের দ্বারাই করা, এতে কোনো সন্দেহ নাই। তবে এটার উপরে তদন্ত চলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ব্যাপারে কিছু বলতে পারি না। মহামান্য রাষ্ট্রপতি কি করেন সেটা আমরা দেখব এবং সেইভাবে আমরা মেনে নেব। কাজেই আমরা নির্বাচনটা অবাধ হোক, সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক, সবসময় সেটাই চাই। জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার, এই ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন তো আমিই করেছি, আমরাই করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 18 ডিসেম্বর ভারত সফরে যাচ্ছেন না। 3 দিনের সফরটি কয়েক সপ্তাহের জন্য পিছিয়ে গেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরের নতুন সূচি শিগগিরই চূড়ান্ত হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার নতুন রূপরেখা সইয়ের কথা রয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা ও প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য 30 নভেম্বর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর গোপাল কৃষ্ণ প্রভু পারিকর 2 দিনের সফরে ঢাকায় আসেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গেও আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টি সামরিক কায়দায় সমাধান সম্ভব নয়, একে রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করতে আসা ডেনমার্কের নতুন রাষ্ট্রদূত মিকাএল হেমনিড ভেন্টারকে একথা বলেন তিনি। মিয়ানমারের সংঘাতে কারণ ও বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশ সরকার যেভাবে রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি সামলাচ্ছে তার প্রশংসা করেছেন ডেনমার্কের নতুন রাষ্ট্রদূত। এদিকে অন্য এক অনুষ্ঠানে শীত কবলিত এলাকার মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল প্রদান করে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক BAB। আর্থমানবতা সেবায় ব্যাংক মালিকেরা এগিয়ে আসায় প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য দেখা করেন নতুন কার্ডিনাল রেভারেন্ড প্যাট্রিক রোজার্বো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি আবেদন হাইকোর্টের নিষ্পত্তির অপেক্ষায় থাকায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেননি তিনি। মামলার পরবর্তী শুনানি হবে 15 ডিসেম্বর। বেলা 11টার দিকে আদালতে যান খালেদা জিয়া। রাজধানীর বকশীবাজারে কারা কর্তৃপক্ষের মাঠে বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে তার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার কথা ছিল। খালেদা জিয়া উপস্থিত হওয়ার আগে অন্য আসামিদের উপস্থিতিতে বিচার কাজ শুরু হয়। পরে আদালত মুলতবি করা হয়। 2010 সালের 8 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়া সহ 4 জনের নামে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। যদি আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ থেকে কোনো আদেশ আনতে পারি, স্থগিতাদেশ, তাহলে ওই দিনে যা হবার আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হবে বা হবে না। মামলার কার্যক্রম নিষ্পত্তি করার জন্য, বেগম খালেদা জিয়ার বক্তব্য নেওয়ার জন্য। কিন্তু আসামি পক্ষ কোনো অবস্থাতেই মাননীয় আদালতে মামলা করতে চান না, তারা আদেশ মানেন না, দরখাস্তের পর দরখাস্ত দেন,
এবং পরবর্তীতে একটি দরখাস্ত তো মঞ্জুর হয়, সময় হয়ে যায়। এভাবেই আমাদের চলছে। রাত 9টায় বাংলাদেশে এবার একটা বিরতি নিচ্ছি। নয়টা 18 মিনিটে আবারও ফিরে এলাম রাত 9টার বাংলাদেশে। যে কোনো এয়ারলাইন্সের উড়োজাহাজে হজ যাত্রী পরিবহন করা যাবে বলে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সহ 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছে। নির্ধারিত 2টি এয়ারলাইন্স বিমানে সৌদি আরবে হজে পাঠানোর সরকারি সিদ্ধান্তের আগে অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলও এবার খারিজ করল আপিল বিভাগ। রিটকারীর আইনজীবী মাহবুব শফিক জানান, এর ফলে হজযাত্রীরা পছন্দের যে কোনো এয়ারলাইন্স ব্যবহার করতে পারবে। বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো বিমানে হজে না পাঠানোর বিষয়ে 2013 সালে সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। পরের বছর এক রিটে হাইকোর্ট সরকারের এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। ঢাকা ক্লাব সহ দেশের 13টি অভিজাত ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলায় হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে আপিল বিভাগ। ঢাকা ক্লাবকে আগামী রোববারের মধ্যে লিভ টু আপিল করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সহ 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। রিটকারী পক্ষের আইনজীবী রেদওয়ান আহমেদ জানান, রোববার বিষয়টি আবার শুনানির জন্য কার্যতালিকায় আসবে। এর আগে মঙ্গলবার হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার জজ আদালত। গত 4 ডিসেম্বর একটি রিটের শুনানি শেষে হাইকোর্ট 13টি ক্লাবে জুয়া খেলায় নিষেধাজ্ঞা দেয়। মিতা, আরো কিছু খবর আছে, আমরা একটু খেলার খবর জানতে চাই। জহির, কি আছে আজকে খেলার খবর? ধন্যবাদ জাহিদ। মিতা, বিপিএল ফাইনালে কাল ঢাকা ডায়নামাইটস মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংসের। জানিয়ে দিচ্ছি সেই খবরটি, তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। প্রস্তুতি ক্যাম্পের জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন 13 ক্রিকেটার। চেনা কন্ডিশনে ফর্মে ফেরার আশা সৌম্য ইমরুলে। বাফুফের প্রতীক্ষিত ক্যালেন্ডার ঘোষণা শনিবার। 4 বছরের পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে তৃণমূল ফুটবল। নয়টা 27 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। রাত পেরোলেই বিপিএল ফাইনাল। 32 দিনের মহাযজ্ঞের পর মেগা ফাইনালে মুখোমুখি ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। সাঙ্গাকারা, সাকিব, ব্রাভোদের নিয়ে গড়া ফেভারিট ঢাকার লক্ষ্য শিরোপা। আসরের চমক রাজশাহী কিংসও ফাইনালে চমক দেখাতে চায়। হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু সন্ধ্যা 5:45। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে মুশফিকুর রহিমের নেতৃত্বে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন 13 ক্রিকেটার। বিপিএল ফাইনালের কারণে 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের দলে জাতীয় দলের যেসব ক্রিকেটার আছেন তারা যাবেন শনিবার। ফাইনাল না খেললেও ব্যক্তিগত কারণে ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা ও তামিম ইকবাল যাবেন সেদিন। সিডনিতে প্রস্তুতি ক্যাম্পের সময় 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। টি20 ম্যাচ দুটিতে প্রতিপক্ষ থাকবে বিগ ব্যাশের দল সিডনি থান্ডার্স ও সিডনি সিক্সার্স। 18 ডিসেম্বর দল যাবে নিউজিল্যান্ড। তামিম ইকবালের দুরন্ত ফর্ম নিউজিল্যান্ড সিরিজের আগে টাইগারদের জন্য বড় স্বস্তি। তবে ওপেনিংয়ে তামিমের 2 পার্টনার সৌম্য ও ইমরুল খুব বেশি ভরসা জোগাতে পারছেন না। ম্যানেজমেন্টকে দীর্ঘ সময় অফ ফর্মে থাকা সৌম্য বাজে সময় কাটিয়ে ওঠার অপেক্ষায়। অন্যদিকে কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও নিউজিল্যান্ডে সেরাটা দিতে চান ইমরুল কায়েস। 10 ডিসেম্বর ফুটবল ক্যালেন্ডার ঘোষণা করবে বাফুফে। 4 বছর মেয়াদী ক্যালেন্ডারে তৃণমূল ফুটবলের উন্নয়ন ছাড়াও গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট। সাবেক ফুটবলারদের প্রত্যাশা, বাস্তব ভিত্তিক ক্যালেন্ডার করবে বাফুফে। সম্প্রতি জাতীয় দলের ভরাডুবিতে টনক নড়ে বাফুফের। ফুটবলকে ঢেলে সাজাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয় ফেডারেশন। এরই ধারাবাহিকতায় 4 বছর মেয়াদী বর্ষপঞ্জিকা তৈরি করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। ফুটবল বর্ষপঞ্জিকায় কি থাকছে সেটা নিয়ে সরাসরি কিছুই বলছে না ফেডারেশন। প্রথম দফায় শেখ কামাল ক্লাব কাপ ও বাংলাদেশ সুপার লিগ ক্যালেন্ডারে না থাকায় সাইব গ্লোবাল স্পোর্টসের সঙ্গে টানাপোড়েন শুরু হয় বাফুফের। সাইব গ্লোবাল স্পোর্টস নিজ উদ্যোগে টুর্নামেন্ট দুটি আয়োজন করতে চাইলে শেষ মুহূর্তে পিছু হটে ফেডারেশন। সাইব গ্লোবাল স্পোর্টসের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। ফুটবল উন্নয়নে সবকিছুই সমান গুরুত্বপূর্ণ। বয়সভিত্তিক ফুটবল ছাড়াও আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে ক্যালেন্ডারে। ফুটবল ক্যালেন্ডার তৈরিতে বিশেষজ্ঞ মতামত নেয়নি বাফুফে।
এছাড়া বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় বাস্তবসম্মত ক্যালেন্ডারের দাবি সাবেকদের। আর্থ সামাজিক প্রেক্ষাপটের উপর বিচার বিশ্লেষণ করে বর্ষপঞ্জিকা ঘোষণা করা উচিত। কতটুকু আমরা এফোর্ড করতে পারবো, কোনটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, এই সব দিক বিবেচনা বিশ্লেষণ করেই আমার মনে হয় বর্ষপঞ্জিকা দেওয়া উচিত। শনিবার আনুষ্ঠানিকভাবে ক্যালেন্ডার ঘোষণা করবে বাফুফে। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলার খবরে এই ছিল আমার কাছে সবশেষ। আরো কিছু খবর জানাবেন জাহিদ এবং মিতা। ধন্যবাদ জহির। পরের খবরগুলোতে চলে যায় জাহিদ। 7 বছর পর্যালোচনার পর বাস্তবায়িত হতে যাচ্ছে গভীর সমুদ্রে জ্বালানি তেলের পাইপলাইন স্থাপনের কাজ। চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ব্যুরোর সঙ্গে এই চুক্তি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। প্রকল্পে ব্যয় হবে 5.5 কোটি টাকা। বেশিরভাগ অর্থ ঋণ হিসেবে দেবে চায়না এক্সিম ব্যাংক। প্রচলিত ব্যবস্থায় তেলবাহী বিদেশি বড় জাহাজগুলো নোঙর করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। সেখান থেকে আবার ছোট জাহাজে করে তেল আনা হয় বন্দর উপকূলে। উত্তর সাগরে এভাবে দফায় দফায় জাহাজ বদল আর পরিবহনের বাড়তি সময় ও অর্থ খরচ ছাড়াও থাকে তেল চুরির ঝুঁকিও। আমদানি করা জ্বালানি তেলের জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে না এনে সাগরতলে 220 কিলোমিটার পাইপলাইন দিয়ে তেল খালাসের প্রকল্প বাস্তবায়নে চুক্তি করল বিপিসি। এই প্রজেক্ট অনেক সহায়ক হবে বলে আমরা মনে করি। বাংলাদেশের জ্বালানি তেলের নিরাপত্তা এবং সরবরাহের ক্ষেত্রে বিশেষভাবে কাজ করবে এই প্রকল্প। চীনে আমাদের এই কাজ করার অভিজ্ঞতা আছে, আমরা বাংলাদেশে সেই অভিজ্ঞতা কাজে লাগাবো। পাইপলাইন তৈরি হলে জ্বালানি তেল পরিবহনে এই খাত থেকে বছরে অন্তত 1000 কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করছে সরকার। যে দ্রুততার সাথে আমাদের তেল আসবে, কারণ আমাদের সেকেন্ড ইউনিট ইয়ারএল আমরা করতে যাচ্ছি, তার জন্য এটা খুবই প্রয়োজন। এবং প্রাইভেট সেক্টর যেভাবে তেল আসছে আমাদের বিশেষ করে পাওয়ার প্ল্যান্টগুলিতে, এইটাও এই পাইপলাইনটা এটাকে সাপোর্ট দিতে পারবে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। ডাবল লাইনের মধ্যে একটি দিয়ে শোধিত এবং অন্যটিতে অশোধিত তেল আনার পরিকল্পনা আছে। 2018 সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছে সরকার। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশ আরেকটা বিরতি নিচ্ছি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে থাকবে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইল ফলক স্পর্শ করায় হাতিরঝিলে আলোক উৎসব। নটা 44 মিনিটে ফিরে এলাম। রাত 9টার বাংলাদেশের শুরুতেই আপনাদের মতামত, হজে যাওয়া যাবে যে কোনো বিমানে, এই বিষয়ে আজ আপনাদের মতামত জানতে চেয়েছি। জাহিদ, জহির, যে মতামতগুলো এসেছে তার মধ্যে সালমান বলছেন এতে হজ যাত্রীদের নিরাপত্তা কতটুকু হবে তা ভাবা দরকার। হায়দার বলছেন যে কোনো বিমানে হজ যাত্রীরা যেতে পারলে সবার জন্যই ভালো হবে। মামুন বলছেন বিমানে হজ যাত্রীদের সেবা শতভাগ নিশ্চিত করতে হবে। সেবাটার দিকেই আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে। আনোয়ার বলছেন হজযাত্রীরা যাতে পছন্দের বিমানে যেতে পারে সে ব্যবস্থা করতে হবে। অবশ্যই পছন্দের বিমানে যেতে পারার জন্যই আদালতে নির্দেশ দিয়েছে। মাসুদ বলছে যে কোনো এয়ারলাইন্সে হজযাত্রী পরিবহন করা হলে বিমান ব্যবসায় গতি আসবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের দেশের বিমানগুলি যেতে পারছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। রনি বলছে আপিল বিভাগের রায়কে স্বাগত, তবে সঠিক সেবা দেওয়া হয় কিনা সেই ব্যাপারটা তদারকি করা দরকার। তদারকি অবশ্যই মন্ত্রণালয়কেই করতে হবে, সেটা আমাদের। মেহেদি বলছেন হজে যারা যান তাদের অধিকাংশ সাধারণ জনগণ, তাই বিমানের সেবা এবং নিরাপত্তার বিষয় ভাবা জরুরি। রাজকে বেশ আশাবাদী মনে হচ্ছে, এবার ভালো হয়েছে, বিমানের সংকট বা শিডিউলে সমস্যা হবে না। রতন বলছেন সরকারের কাছে অনুরোধ, হজ একটি পবিত্র কাজ, তাই হজ যাত্রীদের সর্বোচ্চ সুবিধা দেওয়া হোক। অবশ্যই হজের এই বিষয়টা ম্যানেজমেন্ট আরো ভালো হওয়া দরকার। আমাদের কিন্তু অনেক বড় অ্যাক্টিভিটিস এটা, এবং বিমান তার একটা অংশই। অন্য খবর আছে, চলে যাচ্ছে সেটা। 6 থেকে 11 মাস বয়সী শিশুকে নীল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার। এবার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আসছে অন্তত 2 কোটি শিশু। 1,40,000 কেন্দ্রে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। পাশাপাশি বয়স 6 মাস হওয়ার পর শিশুদের মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার দেওয়ার প্রচারও চালানো হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন ভিটামিন এ এর অভাবজনিত রাতকানা রোগের হার শতকরা 1/ভাগেরও নিচে নামিয়ে আনা হয়েছে। এখন এ হার শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার। মাত্র 3 বছরে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে 1.5 গুণ। 15,000 মেগাওয়াটের মাইল ফলক উদযাপনে তাই আলোর উৎসবে ভাসল হাতিরঝিল। 2021 সালের মধ্যে দেশের সবাই আসবে বিদ্যুতের আওতায়, বলছে সরকার।
15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উদযাপনেই বিশাল এই আয়োজন। 2013 সালে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা 10,000 মেগাওয়াট ছাড়ায় এবার 3 বছরের মাথায় সেই সক্ষমতা বাড়ল 1.5 গুণ। অনেকেই আলোক উৎসবের খবর জেনে এসেছেন সপরিবারে, আবার হঠাৎ রাস্তায় আতশবাজি দেখে ক্লান্তি ছেড়ে উপভোগ করেছেন অফিস ফেরত মানুষ। অনেক সুন্দর লাইটিং দেখতে পেয়েছি, মাত্র অনেক ফায়ারওয়ার্কস হচ্ছিল, তো অনেক ভালো লেগেছে দেখতে। হ্যাঁ, মানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনটা বেড়েছে, তো এই জন্য এরকম মানে একটা উৎসবের আয়োজন করা হয়েছে। লাইটিং ছিল, সব মিলে খুব ভালো লাগছে, আর সবাই মিলে এসেছি। বিদ্যুৎ উৎপাদন 15,000 মেগাওয়াট, সেই উপলক্ষে সরকার এটা সবার মনে হয় বিনোদন বা জানানোর জন্য। হাতির ঝিলের আতশবাজি আর আলোর নাচন মুগ্ধ করে রাজধানীবাসীকে। বিদ্যুৎ উৎপাদন বাড়াই কমেছে লোডশেডিং, সে স্বস্তিও আছে মনে। হ্যাঁ, এখন লোডশেডিং হয় না, এটা অনেক ভালো একটা দিক। হ্যাঁ, এখন মানে বিদ্যুৎ ভালো, সন্তোষজনক। এখন ঢাকাতে ভালো, লোডশেডিং খুব কম, মোটামুটি ধরনের আমাদের চাহিদা অনুযায়ী আমরা সাপোর্ট পাচ্ছি। কর্মদিবস হওয়ায় ইচ্ছে থাকা সত্ত্বেও হাতির ঝিলে আলোক উৎসবে যোগ দিতে পারেননি অনেকেই। তাদের আক্ষেপ, ছুটির দিনে এই আয়োজন হলে উপভোগ করতে পারতেন পরিবারের সবাইকে নিয়ে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভবিষ্যতে মানুষের বদলে উদ্ধার কাজ করবে রোবট। অনায়াসে ধ্বংসস্তূপে যেতে সক্ষম রোবট তৈরিতে কাজ করছে ইতালির গবেষকেরা। তাদের আশা পরিকল্পনা অনুযায়ী রোবটটি তৈরি করতে পারলে উদ্ধার অভিযান নিরাপদ করা যাবে। এই ছিল রাত 9টায় বাংলাদেশ। শেষ করব গুয়েতামালায় বার্ন দ্য ডেভিল উৎসবের কিছু ছবি দেখে। তার আগে বিদায় নেব আমরা। আমন্ত্রণ পরের আয়োজনে। শুভরাত্রি।